কামাল ভাইয়ের কাছে জানতে চাই যে কামাল তবে মানে বিএনপি তো বিএনপির লোকই নিয়োগ দিবে, যে যাদের নিয়োগ সেটাই দিছে তাদের কোথাও না কোথাও তো দিতেই হবে। এর মধ্যে তামিমকে দিছে, প্রেসিডেন্ট করছে, কি জানি, আমার কাছে মনে হয় যে তাই তো করার কথা। বিএনপি থেকে এর চেয়ে বেশি আমরা কি আশা করছিলাম? জামাতের দুইটা লোককে নিয়োগ দিতে পারতো, হয়তো দিবে, অথবা জামাতের তো বিভিন্ন রকম সিস্টেমের লোক থাকে, তো দুই চারটা সিস্টেমের লোকও আছে কিনা, কারণ কমিটিটা কিন্তু আরেকটু বড়। আমরা যত জানি বিএনপির লোক দেখছি তারাই শুধু না, আরেকটু বড়। জামাতের দুইজন থাকলেও বা পরে বাইর হইলে যে এরা আসলে জামাত ছিল, আমি অবাক। পরে হয়তো ওরা এসে হ্যাঁ, বলবে পরে যে এসে আমরা ওরা বলবে যে আমি আসলে জামাতের লোক ছিলাম। এনসিপি কে হয়তো দিবে, যাই হোক আমি জানি না। কামাল ভাই আপনি একটু বলেন। এক নম্বর কথা হলো বিএনপি কিন্তু বলেছিল হ্যাঁ, যে তারা দলীয়করণ করবে না, হ্যাঁ। বলেছিল। এবং তারা প্রথম যে দলীয়করণ করে নাই তো, পরিবারকরণ করছে দলের আমি মধ্যে বলি নাই তো। আপনাকে, আরো বলি, খালি জি, এইটা আমি বিসিবি নিয়ে বলছি না, আমি আরো অনেক কিছু নিয়ে বলতে জি, চাচ্ছি। দেখেন বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি গুলিতে তারা কিন্তু ধামাধাম নিজেদের লোকগুলিকে হুম, ভিসি বানাই দিছে। হুম, ভিসি বানানো তো একটা নিয়ম তো আছে না? আপনি তো কোনো নিয়মও মানলেন না, দিয়ে দিলেন। আচ্ছা, আপনি এখানে যেটা করলেন, দেখেন মানুষের তো একটা ভদ্রতা আছে না? হুম, আমিনুল ইসলাম বুলবুল, উনি শেষ বয়সে এসে নিয়ে, ওনাকে একভাবে নিয়ে এসে নিয়ে বিসিবি চেয়ারম্যান বানাই দেওয়া হয়েছিল। আমিনুল ইসলাম বুলবুলের তো একটা অতীত আছে। এই ভদ্রলোক আমিনুল ইসলাম বুলবুলকে ক্রিকেটের সঙ্গে যারা মিনিমাম যাদের সম্পর্ক আছে তারা কেউ বলতে পারবে না এটা অভদ্র মানুষ, কেউ বলতে পারবে না। হুম, উনি নিতান্ত একজন ভদ্রলোক, আমরা তো টুকটাক সম্পর্কে জানি। উনি কালকে পর্যন্ত ছিলেন, আজকে উনি গেলেন একটা মাঠ দেখতে, মাঠ দেখে এসে নিয়ে এখানে ঢুকলেন, ঢোকার আগে শুনলেন যে উনি নাই, উনি ভদ্রলোকের মতো চলে গেলেন। হুম। ভালো কথা। কাকে কে আনলেন, কেন আনলেন, এবং এরা কারা? মানে আবার সে কিন্তু নিজের ফ্যামিলির লোকজন। ভাই শুনেন, আমি একটা কথা, মির্জা আব্বাসের ছেলে, আমির খুসরো মাহমুদ চৌধুরীর ছেলে, হ্যাঁ, আপনি তো এইগুলি আনছেন। হুম, আবার ববি হাজ্জাজের স্ত্রী, হুম। মানে এরা এক একজন এত ক্রিকেট খেলছে। সালাউদ্দিন আহমদ সাহেবের ছেলে, তো এরা সারা জীবনে এত ক্রিকেট খেলছে যে এরা না আসলে পরে না, আমি ক্রিকেটের একটু উন্নতি আর সম্ভব অন্যদের ছিল না। সম্পর্কে না, কিন্তু কারণ ভাই শুনেন, আমি একটু দুই পয়সা ব্যারিস্টার রাসনা ইমামের সম্পর্কে দিতে চাই। বরং ববি হাজ্জাজেরকে আমি বলতে পারি যে ব্যারিস্টার রাসনা ইমামের হাজবেন্ড, মানে মানে ব্যারিস্টার রাসনা ইমাম কিন্তু একজন সফল আইনজীবী। তারপরে তার বাবা ব্যারিস্টার আক্তার ইমাম, প্রিসিলা পারভিন, মানে শি ইজ নট লাইক যে ববি হাজ্জাজের পরিচয় তার পরিচয় হয়েছে, আমার এটা মনে হয় আর কি। না, কিন্তু ভাই উনি তো পরিচয় ক্রিকেটের সঙ্গে তার কোনো না, সম্পর্ক আইনজীবী তো বোধহয় একজন লাগবে ক্রিকেটের সাথে, আইনের সঙ্গে ক্রিকেট, হ্যাঁ। আইনের সঙ্গে আপনি সম্পর্ক। যখন আইসিসির সাথে কথা বলবেন তখন আপনার একজন শুনেন, আসলে আমি বলি, লাগবে এরকম যে আমরা ইচ্ছা করলে আমরা চাইলে পরে এগুলির পেছনে অনেক যুক্তি আপনি দাঁড় করাইতে পারবেন, ওনারাও পারবেন, আমরাও পারবো। হুম। কিন্তু একটা কথা আমি বলি আপনাকে, সেটা হলো জানেন কি, চক্ষু লজ্জা বলে একটা ব্যাপার আছে না? না, তা নাই তো। আমি না, আমি তা একটা নাই, কথা বলি, একেবারেই নাই, একেবারেই নাই। আপনি চক্ষু লজ্জা যদি জিনিসটা বাংলাদেশে নাই কামাল ভাই, এটা নাই, আপনি মানে মনে আমি করেন যে আছে, নাই একটা কিন্তু। কথা, না না আমি বলছি নাই, না, আমি নাই বলছি কিন্তু। যে আপনি যদি সিদ্ধান্ত নেন, আপনি যদি সিদ্ধান্ত নেন হুম, যে আমি কোনো কিছুতে লজ্জা পাবো না, রাইট। যদি এই সিদ্ধান্ত নিয়ে মাঠে নামেন, আপনাকে লজ্জা দেওয়ার কারো কোনো ক্ষমতা নাই। এই যে আমরা আলোচনা করতেছি, আমাদের এই আলোচনা কেউ নাকি কমিটি চেঞ্জ হবে, হবে না, কিন্তু জীবনে হবে না। আমরা চেষ্টা করতেছি ওনাদেরকে বোঝানোর জন্য যে আপনি একটু লজ্জা পান, কিন্তু ওনারা তো সিদ্ধান্ত নিয়ে আসছেন। না কামাল ভাই, এটা কেন না, আমি হয় লজ্জা কামাল ভাই, পাবো না। কামাল ভাই এটা কেন হয় আমি আপনাকে বলি। আমিনুল ইসলাম বুলবুল ভাইও যেভাবে এসেছিলেন, মাননীয় ক্রীড়া উপদেষ্টা ওনাকে একটি ফোন করেছেন, তারপরে উনি ঠিক করেছেন যেভাবে এসেছেন, ওই আশাটাও রং ছিল। এইবার যে ইলেকশনের মাধ্যমে উনি টিকে গেলেন, ওইটাও রং ছিল। আপনি বুলবুল ভাইকে জিজ্ঞেস করেন, আমিনুল ইসলাম বুলবুল ভাই তো ভদ্রলোক মানুষ, উনি বলে দিবেন, কিন্তু উনি চেয়ারের ওয়ার্মটা অনুভব করছেন, এনজয় করছেন। উনি নিজের কাছ থেকেই উনার পথে করা দরকার ছিল এতগুলো এনামল এসে। এবং আপনি যে লজ্জার কথা বললেন না, এই লজ্জাটা আমাদের কারো নাই কামাল ভাই। আওয়ামী লীগের লোক ভিড় করেছে, তা আপনি কি অন্যদেরকে বলছেন তোমরা আইসো না? তা তো বলেন নাই। আপনি তো আওয়ামী লীগের লোককে জিয়াফত করে নিয়ে আসেন নাই। আগে তো এখানে জামাতের লোক আসতো, আগে বিএনপির লোক, এদের আসে না কেন? আসে না মানে তাদের মনে করে তাদের মানে মঞ্জিলে মকসুদে পৌঁছে গেছে, আর তাদের এগুলো করতে হবে না। এখন তাদের প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল, যখন তারা সেই প্রত্যাশাটা দেখছে যে আমার এই প্রত্যাশাটা মিটছে না, অথবা মিটার কোনো নমুনা দেখতে পাচ্ছি না, তখন তারা বলে যে আগেই তো ভালো ছিল। তাহলে এইটা বলার কারণে তারা কিন্তু এই কাজগুলি করে। অথবা এমনও হতে পারে ওদেরকে একটা মানে বলার চেষ্টা করে, তোমরা কিন্তু কাজটা ভালো করছো না, তাহলে কিন্তু আমরা আগেরদেরকে আবার পছন্দ করতে শুরু করব। এই মানসিকতাটা এখানে কাজ করে। আমি মনে করি এগুলোর থেকে সরকারের উচিত, যারা নির্বাচিত হয়েছেন, বিরোধী দলে আছেন, তাদেরও উচিত যে শিক্ষা নেওয়া, জনগণ আসলে কি চায়। কিন্তু তারা সেটা করবেন না, কারণ তাদের আশেপাশে যারা আছে
তারা বোঝানোর চেষ্টা করবেন যে দেখেন এগুলো তো সব আওয়ামী লীগের লোকজন এখানে এসে লাগছে, তারা ভোট দিচ্ছে। কিন্তু তখন আবার নেতা জিজ্ঞাসা করবেন না তোমরা যে ব্যাখ্যাটা দিচ্ছ এই ব্যাখ্যাটা আগে কেন হলো না, এখন কেন হচ্ছে। নেতা এই কথাটা জিজ্ঞাসা করলে হয়ে যেত, হবে না। এটা এইভাবে চলবে, তারা এই বলতে মুখস্থ বলবে এগুলো আওয়ামী লীগের বট বাহিনী আসছে, তারা ভোট দিচ্ছে অনলাইনে বলবে, বলে একজনের মানসিক শান্তি পাবে। তো এই মানসিক শান্তি আগেও পাই। আচ্ছা কামাল ভাই, এই প্রশ্নটা আপনাকে আমি প্রতিবার করি, এইবারও একটু করি। কামাল ভাই, আপনি তো আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের কট্টর সমালোচকদের একজন ছিলেন, যতটুকু করা গেছে আপনি তার থেকে একটু বেশিই করছেন, আমি এরকমই বলি অনেক সময় মানুষ, মানে কমফোর্ট জোন থেকে বাইরে আপনি সমালোচনা করছেন। আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগের সমালোচনা আপনি যেসব কারণে করছেন তার কোনো একটা জিনিস আপনি যাদেরকে আওয়ামী লীগ বলেন তারা এন্ডোর্স করে, তারা মনে করে যে না এটা আসলে সমালোচিত হওয়ার মতো জায়গা, তাইলে আমরা আপনার কাছ থেকে এইটা কেন শুনবো যে ওই লোকদের প্রপার অধিকার, প্রপার সবকিছু, তাদেরকে কেন আমরা সেই পেটোয়া বাহিনীর অংশ হিসেবেই ভাববো না? যদি কেউ এই প্রশ্ন করে তাহলে আপনি এটা কি বলেন? কারো মুখে শুনছেন কোনো এই জিনিসটা আসলে ঠিক হয় নাই কারো মুখে জীবনে? না, আমি বলি আপনাকে, আমি ওদের অনেকের মুখে শুনছি, মানে গোপনে, অনেকের মুখে মানে শুনছি। অফ দ্য রেকর্ড আমাকে তারা পার্সোনালি ফোন করছে, অনেকে ফোন টোন করে পার্সোনালি, রাইট? করে কেন আমার নাম্বার তো তাদের কাছে আছে। এখন তারা যদি আমাকে ফোন করে আমি তো হ্যালো বলি, রাইট, হ্যালো বলার পর না আমিও কথা বলি, কিন্তু তারা আমার সাথেও কথা বলে, মানে আমার সাথেও কথা বলে, ভদ্রলোক করা ভালো জন। হ্যাঁ, এখন তারা বিরাট ভদ্রলোক ভাই, হ্যাঁ হ্যাঁ, এত ভদ্রতা আগে দেখি নাই, রাইট, যে করে। এবং তাদের মধ্যে কিন্তু আমি অনেকের কণ্ঠে শুনেছি যে আমরাও অনেক ভুল করেছি, এবং ওনারা নিজেকে বাঁচাইয়া অন্যদেরকে দায়ী করে, বলে যে নেতৃত্ব পাত্তা দিতেন না, অমুককে পাত্তা দিতেন, আবার যখন অমুক ফোন করে সে আবার তমুকের কথা বলে, এগুলি বলে। কিন্তু আবার এটাও বলে সঙ্গে সঙ্গে তাদের ভাষা আবার চেঞ্জ হয়, আবার এটাও বলে যে এই পতনটা নাকি একটা ষড়যন্ত্রের ফসল, এটাও তারা বলে এক ধরনের মানে তৃপ্তি পাওয়ার চেষ্টা করে, এগুলো তারা বলে। কিন্তু বাস্তবতা যেটা, এই আওয়ামী লীগের আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ কিন্তু মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি এক ধরনের সিম্প্যাথি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এটা বাড়ছে কেন জানেন? এটা যতটা না আওয়ামী লীগের শাসন আমলের কথা মনে করে পড়ছে তা না, মানুষের একটা হিউম্যান নেচার আছে। আজকে যখন আপনার মাথা ব্যথা করে, আপনি কিন্তু আজকের মাথা ব্যথা নিয়ে কাতর হয়ে যান, কিন্তু 7 দিন আগে যে আপনি এর চেয়ে দ্বিগুণ মাথা ব্যথা ছিল ওটা কিন্তু আপনি ভুলে যান। এখন কিন্তু সেই সমস্যাটাই হচ্ছে, মানুষ আজকের সমস্যা নিয়ে চিন্তা করছে, যাই দিন ভালো একটা কথা আছে না, তারা ওই লেগে যাচ্ছে। এখন এটা হলো, এটা হইতো না, এটা কিন্তু কিছুই হইতো না। আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে, যে যাই বলুক ভাই আওয়ামী লীগ ফিরে আসবে। যত তাকে আপনি আটকানোর চেষ্টা করবেন তত প্রবল ভাবে সে ফিরে আসবে। এটা হলো মানে একদম স্বাভাবিক, যেটা জামাতের ক্ষেত্রে হয়েছে। কিন্তু এই জিনিসগুলো হতো না যদি ডক্টর ইউনূস এবং এই আপাতত আমি তাদেরকে রাজনৈতিক ভাবে অশিক্ষিত মনে করি, এই যে এই লোকগুলো এই হামবরা ভাব নিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে এরকম স্থগিত অথবা নিষিদ্ধ না করতো। আওয়ামী লীগ যদি ইলেকশন করতে দিতেন, আওয়ামী লীগ 10-12 আসন, যে জিনিসটা নেপালে হয়েছে, নেপালে তো তারা তো অলিকে আটকায় নাই, অলি ওপেন ছিল, ঘুরছে, ভোট চাইছে, তারা শিক্ষা দিয়ে দিছে। এই শিক্ষাটা যদি পাবলিক দিত তাহলে কিন্তু কোনো প্রবলেম হতো না, দেখতেন আওয়ামী লীগের কি। কিন্তু সেই জিনিসটা এরা করে নাই, এরা করছে যে আমি থামাই দিলাম, হটাই দিলাম। যত আপনি থামাবেন তত আপনি দেখবেন যে ওরা আরো বিপুল বেগে মানুষের সিম্প্যাথি চলে আসবে। না কামাল ভাই, আমি আসলে ওই যে ফরমানের কথা দিয়ে আসতেছিলাম না, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। ফরমান দিয়ে কোনোদিন কোনো কিছু নিষিদ্ধও করা যায় না, কোনোদিন কোনো কিছু সিদ্ধও করা যায় না। সিদ্ধ করতে পারলে ফেরদৌস আহমেদ কুরেশির দলই এখন সবচেয়ে বড় দল থাকতো, নিষিদ্ধ করতে পারলে জামাত ইসলামী এখন নিষিদ্ধই থাকতো। এগুলি কোনোদিন হয় না, সিদ্ধ নিষিদ্ধ এগুলি কিছুটা হয় না। কিন্তু আমি আওয়ামী লীগের কথা বলতেছি, মানে এই দলটা কি রিয়েলাইজ করে, বা এই দলটার সমর্থকরা কি রিয়েলাইজ করে? আপনি যেমন ব্যক্তিগত আলোচনায় তারা বলে আমাদের কিছু ভুলভ্রান্তি ছিল, কিন্তু ভুলভ্রান্তি ছিল ওবায়দুল কাদেরের, ভুলভ্রান্তি ছিল হচ্ছে সালাম হোসেন চৌধুরীর, ভুলভ্রান্তি ছিল মতিয়া চৌধুরীর, ভুলভ্রান্তি ছিল স্পিকার শিরিন শারমিন চৌধুরী, আমি জানি না আর কার চৌধুরীর, ভুলভ্রান্তি ছিল সালমান এফ রহমানের সবচেয়ে বেশি, আরাফাত সবচেয়ে খারাপ, শেখ হাসিনা নাকি ভালো লোক। মানে অদ্ভুত কথা, মানে ওরা এক একজন এক এক রকম খারাপ, শুধু শেখ হাসিনা এই কথা কিন্তু এখন প্রাইভেট আলোচনা, ব্যক্তিগত আলোচনাও বলে, মানে শেখ হাসিনা কোনো দোষ ছিল না। এখন এই দলটার মানে আমি ফরমানের কথা বলতেছি না, আপনি কি মনে করেন যে এই যে মানুষের সিম্পিতি তো আসলে মাহমুদুল্লাহ রিয়াদ অনেক সময় বাদ পড়ে গেছেন, এই কারণে আবার খারাপ খেলার জন্য বাদ পড়ছেন, আবার ফিরে আসছেন, কিন্তু উনি ভালো খেলে না।
আফিফ হোসেন ধ্রুব এত খারাপ খেলছে যে ওরে নিতেই হয়েছে, মানে Right. এইটা আপনি কি বলবেন যে মানে ফরমানের কথা যদি আপনি আলাদা করেন, আওয়ামী লীগের কোনো একটা আমরা উদ্যোগ দেখবো না যে না এটা ঠিক হয় না, খালি ষড়যন্ত্রের কথাই শুনবো আমরা? আমি একটা কথা বলি, আমার এখানে আমরা ছোট করে বলি, বুঝলে জি। আমরা শেষ দিকে চলে আসছি তো, না আমরা আমি একটু আপনাকে বড় বলি। করতে চাই আজকে অনুষ্ঠানটা, তো সেই জন্য আচ্ছা, একটু বলেন। জি তাহলে আমি ডিটেইলে বলি। জি বিষয়টা হলো এরকম, যদি আওয়ামী লীগের রাজনীতিটাকে আপনি নিষিদ্ধ না করতেন, তাহলে কিন্তু এই দেশে আওয়ামী লীগ অন্যভাবে গড়ে উঠতো, এবং তখন এই ট্রেডিশনাল লিডাররা আর পাত্তা পাইতো না। কারণ হচ্ছে কি, আপনি তো মামলা করতেন, এবং সেই মামলা আপনি যদি আওয়ামী লীগের যত নেতা আছে সবার মামলা থাকতো, তারা কেউ ইলেকশন করতে পারতো না। তাহলে জেলা যত লোক আছে, যত লোক এমপি ছিল, যত লোক এমপির জন্য মনোনয়ন চেয়েছিল, আপনি সবার বিরুদ্ধে কিন্তু মামলা করার সুযোগ, তারা অপরাধী আসলে, তাদের যার যার অপরাধের কারণে মামলা হতো। এবং মামলা হলে পরে তখন কি হইতো, আওয়ামী লীগের তৃতীয় এবং চতুর্থ সারির থেকে কেউ না কেউ ইলেকশন করতো। যখন তারা ইলেকশন করতো, তখন কিন্তু একবার যখন করে ফেলতো, তখন কিন্তু এই যে তথাকথিত বিরাট বিরাট মানে আপনার বিগ ফিগার, এরা কেউ আর পাত্তা পেত না। আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ হিসেবে আসতো, ওইটা কিন্তু ভালো। কিন্তু তা না করে যখন আপনি নিষিদ্ধ করে দিচ্ছেন, তখন কিন্তু যারা বাইরে আছে তারাই কিন্তু এখনো লিডার, তারাই কিন্তু এখন থেকে ফোনে বলে, ওইখান থেকে অনলাইনে বলে, এবং এদেরকে ইনস্ট্রাকশন দেয়, টাকা পয়সা পাঠায়। আমি আপনার এই বক্তব্যের সাথে শতভাগ একমত, এবং এটা শেখ হাসিনাও আসলে ক্ষমতা থাকতে চাইতেন, সেজন্য তিনি চেয়ারে থেকে ইলেকশন করতে চাইছেন আসলে। তবে এই বক্তব্যের সাথে মাসকত ভাই একমত কিনা? মাসকত ভাই, আপনার কথা শোনার জন্য, যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ না করলে তারা আসলে পরীক্ষিত হতো, জনগণ তাদেরকে বর্জন করত, তাদের চেহারাটা বাইরে হতো, এবং কে কোন ভাবে জনগণের কাছে ভোট চাইতে চাইতো সেইটাও একটু দেখতে হইতো। নিষিদ্ধের পথে গিয়ে তাদেরকে প্রতি সিম্পিতির জায়গা দেওয়া হয়েছে। এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? ইমরান খানের একটা কথা আমি একটু বলতে চাই। উনি একই মেসেজ অসংখ্যবার পাঠাচ্ছেন, আমি এটা বলি। উনি বলতেছেন, ঘটনা ঘটে শনিবার, খালেদ ভাই খবর পায় রবিবার, স্ক্রিপ্ট বানায় সোমবার, শুট করে মঙ্গলবার, টেলিকাস্ট হয় বৃহস্পতিবার। মিনওয়াইল নিউ স্টোরিজ, নিউজ প্রডিউসড অলরেডি। খালেদ অন রান টু চেস ব্যাকলগ। আমি জানি না এখন নতুন নিউজ কি চলতেছে ভাই, মানে এটা আমার ব্যর্থতা। আমি জানি কোনো যোগসূত্র থাকলেও ঘর জ্বালায় দেওয়া হয়েছে, দোকান জ্বালায় দেওয়া হয়েছে, ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, বিদেশে পালায় যেতে হয়েছে। এখন আপনি রিমোটটা কার কাছে দেখাবেন? মানে আপনার কাছে কি কোনোভাবে মনে হয়েছে যে এই আওয়ামী লীগ যারা সমর্থন করে বলে আমরা যাদেরকে বলতেছি, তাদের প্রতি আপনার মানে বিন্দুমাত্র ন্যায় বিচার করার মানসিকতা আমাদের ছিল? কি কারণে ছিল না সেটা অন্য কথা। আমরা জুতার মালা দিতেছি, আমরা শিক্ষকদেরকে চড়ায়া থাপড়ায়া এখান থেকে বাইর করে দিতেছি, আমরা বলতেছি এইটাই আমরা করব, এবং আমরা জিজ্ঞেস করতেছি ভাই এটা করে কি তোমরা ঠিক করতেছো? এখন আমরা দোষর ট্যাগ খাচ্ছি। আমার স্যার আমাকে বলতেছে আপনার কথা ফেসিস্টদের পক্ষে চলে যাচ্ছে। উনি তখন বলছিলেন আমি আজকের মধ্যে বাইর করবো, কিভাবে উনি চলে গেলেন আমাদের সবার চোখে ধুলা দিয়া। আমি 100% নিশ্চিত যে যেহেতু প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রটোকল পান, তার কাছে কাগজটা দিয়ে তিনি সাইন করে, তিনি ইউনিভার্সিটিতে দেখায়, তিনি নিয়ে গেছেন। আমরা এইসব নাটকবাজের মধ্যে ছিলাম। তারপরও আমি একটু কামাল ভাই আপনার কাছে একটু জানতে চাই, আমাদের এই প্রসঙ্গটা আর আরেকটা প্রসঙ্গ আছে, আর দুইটা মাত্র প্রসঙ্গ আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই, আর হচ্ছে ইন্টারন্যাশনাল প্রসঙ্গটা আমরা শেষ করব। এই যে সংবিধান সংস্কার, সংসদের সংস্কার, এইগুলি নিয়ে আমরা যখন ব্যস্ত আছি তখন হামে শিশু মৃত্যু করতেছে। অনেকে বলতেছে যে ইউনূস সাহেবের যে খুবই যোগ্য স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডক্টর নূরজাহান, আমরা খুবই খুশি হয়েছিলাম তার স্বাস্থ্যমন্ত্রীর পদে তার নিয়োগে। তার মানে কি বলবো, তার মানে তার অনেকে বলতেছেন আর কি যে তিনি একটা ভালো কাজ করতে গিয়ে হামের টিকার কিছু সমস্যা হয়েছে, যেটা উনি ভালো করতে গিয়ে। এই সব ব্যাপারে আসলে কি বলতে আপনারা চান, এবং সরকার আর কতদিন ইউনূস সরকারের উপরে দায় দিবে? মানে আমরা ইউনূস সরকারকে 18 মাস দায় দিতে দেখছি হচ্ছে আওয়ামী লীগ সরকারে, আর বিএনপি জামাত এনসিপি আমাকে ঝামেলা করে, আমি এখন অভিমান করে চলে যাব, এখন নাহিদ আইসা আবার বুঝাইলে টুজাইলে আবার উনি থাকেন। এইটা আর কতদিন চলবে আর কি? আর না, হামের যে ব্যাপারটা না, এটা আমি বলি আপনাকে। জি, হামের ব্যাপারটার জন্য কিন্তু দায় দেওয়ার ব্যাপার না। হামের ব্যাপারটার জন্য দায়ী একদম ইউনূস সরকারই দায়ী। ওনারা এই টিকাগুলি দেননি এবং দিতেও চাননি, ওনারা এটা গুরুত্বও বুঝেননি। এই ভদ্র মহিলা আপনি বলেন না ডক্টর নূরজাহান, ডক্টর না ভাই, সে খালি নূরজাহান বেগম। ও ডাক্তার, ও সরি উনি ডাক্তার না, আমি খালি ভুলা যায়, না উনি ডাক্তার না, সরি, উনি খালি নূরজাহান। নূরজাহান তো বুঝেন, দুনিয়ার মানে আলো, জাহানের দুনিয়ার আলো। হ্যাঁ, এত নূর, এই নূর দিয়ে উনি যা করছেন সব সরকার করে দিয়েছেন আর কি। দেখেন, আমি একটা কথা বলি, সেটা হলো কি, আমাদের এখানে শিশুদের ব্যাপারে সেন্সিটিভ হওয়া উচিত সবারই।
এই যে আমাদের আপনার হাসিনার আমলে যে মারামারিটা হলো, শেষে যে আপনার যে অভ্যুত্থানটা হলো, গণ অভ্যুত্থান, গণ আন্দোলন বলেন আপনি, এই গণ আন্দোলনটা কিন্তু এতটা তীব্র হতো না যদি ওই সময় কয়েকটা শিশু মারা না যেত। এবং শিশুগুলো নিরীহ, মানে একটা শিশু ভাই, এটা সে তো মানে অসীম সম্ভাবনাময় একটা মানে মানুষ, তাই না? আমি কিন্তু জানি, আপনি তো জানেন মাসুদকে বলে দেওয়ার ক্ষমতা আর কি আছে। আমি তো শেষ মুহূর্তে চলে আসছি জীবনের শেষ প্রান্তে, আপনিও মোটামুটি একটা জায়গায় আসছেন, ডক্টর ইউনূস তো এই এক পা দিয়ে দিচ্ছেন। এই সমস্ত লোকের চেয়ে কিন্তু একটা শিশু ইম্পর্টেন্ট অবশ্যই। এবং আমার কথা হলো কি, সেই জুলাই আন্দোলনে যদি আপনার 7-8 জন শিশুর হত্যা নিয়ে, মৃত্যু নিয়ে আমরা এত হইচই করতে পারি, এখন 113 জন শিশু মারা গেল ভাই একটা নিছক একটা সরকারি অবহেলার কারণে। তো তার বিচার হবে না? কে দায়ী? নূরজাহান বেগম দায়ী নাকি মানে পারভিন বেগম দায়ী না কে দায়ী? এটা আমি জানার কোনো আগ্রহ নাই। এটা দায়ী কে সেটা খুঁজে বাই করেন। এটা আমি বললাম একজনের কথা, আপনি আবার নূরজাহান বেগমের প্রতি একদম দুর্বলতা অনুভব করতে পারেন, আপনি বলবেন আরেকজনের কথা। এই বলাবলির দরকার নেই তো। এই মুহূর্তে আমি মনে করি দ্রুত একটা ইনকোয়ারি কমিটি হওয়া উচিত, হয়ে অথবা এগুলি প্রত্যেকটা ক্ষেত্রে হত্যা মামলা হওয়া উচিত। যদি ওই শিশু মৃত্যুর কারণে, যদি অথবা একটা মানুষের মৃত্যুর কারণে যদি শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে, তাহলে এই শিশুগুলির মৃত্যুর কারণে কেন নূরজাহান বেগম অথবা ওনার একদম মানে কৈশোর থেকে সুপরিচিত ডক্টর ইউনূস, কেন লামিয়া সাহেব, লামিয়া মোর্শেদ, এদের সবার নামে কেন মামলা হবে না? এই জিনিসটা আপনি আমার বুঝান তো ভাই। আমার মনে হয় যে এটা আপনার বুঝান, সবাইকে মামলার আওতায় আনতে হবে এবং হত্যা মামলার যে বিচার, সেই বিচারটা এদের বিরুদ্ধে করতে হবে। আমি একটা কথা বলে শেষ করি, হাম যে রোগটা হচ্ছে, হাম কিন্তু একটা কিউরেবল ডিজিজ। এটা কিন্তু অত জটিল রোগ না, এটা কিন্তু ম্যানেজমেন্ট, বড় কোনো ওষুধও লাগে না, এটা সিম্পল একটা ম্যানেজমেন্টের ব্যাপার। তো আমি মনে করি যে যদি হাম হয়েছে ওই কারণে, হামে যে মারা গেছে এটা কিন্তু আবার এই সরকারের দায় নিতে হবে। এটাকে হামে মারা যাবে কেন? হামে তো লোক মারা যাওয়ার কথা না, হামটাকে ম্যানেজ করতে পারলেই হয়। এখন আমি আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলবো, স্বাস্থ্যমন্ত্রী একজনকে নিয়োগ করছে আল্লাহ রহমতে, উনি আরেক প্রতিভা। উনি বলে কি যে এখন আর রুগীরা ডাক্তারের পিছনে দৌড়াবে না, ডাক্তার রুগীর পিছনে দৌড়াবে। মানে ডাক্তার রুগীর রেশিওটা ওই লোক জানে না, জানতো ভাবতো ডাক্তারের কেমনে করে দৌড়াবে, ডাক্তারের রোগীর পিছনে কেমনে দৌড়াবে ভাই। তো উনাকে বলি ভাই ওই কথা বলছেন, যা বলছেন বলছেন, না বুঝা বলছেন, আবেগে উত্তেজনায় বলে ফেলাইছেন। এখন আপনি একটু সিরিয়াসলি বলেন যে এই ডাক্তারগুলো যেন এই হামে আক্রান্ত শিশুদের পিছনে দৌড়ায়। সরকারি হাসপাতালে আপনারা দেশের কতটুকু সেবা দিচ্ছেন ডাক্তাররা এটা তো আমরা জানি, এখানে একটু দৌড়ান। হামের জন্য প্রত্যেকটা জেলায় একটা ডেডিকেটেড আপনি একটা ওয়ার্ড করেন এবং এদের সর্বোচ্চ ম্যানেজমেন্টটা করেন আপনারা, তাহলে যেন আর যেন রোগী না মরে, এটা করেন। একজন দর্শক উনি বলছেন যে সরকারি অলরেডি টিকা দেওয়া শুরু করেছে, ফাও বকা বন্ধ করেন মহিউদ্দিন। মানে সরকার অলরেডি টিকা দেওয়া শুরু করেছে। আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত যে 113 জন শিশু যে মারা যাবে, হামের টিকা যে প্রপারলি কেনা হয় নাই, এইটা কিন্তু এই যে আজকে টিকা দিলাম না, কালকে লোকে মরে গেছে, আজকে টিকা দিতে শুরু করছে, আর লোকে মরবে না, ব্যাপারটা এরকম না। দয়া করে আপনারা একটু বুঝতে চেষ্টা করেন। আর ফাও বকা টকা এগুলির কথা বলেন, আমি ফাও বকার কথা কি বলবো, আমি বলছিলাম যে এই যে লামিয়া মোর্শেদের কথা বললেন, নূরজাহান বেগমের কথা বললেন, তাদের অনেকে এই যে মাসকত ভাইয়ের সরকার এবং মাসকত ভাইয়ের প্রিয় নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সেন্টারে আবার ফিরে গেছেন। কেউ কেউ আমাকে, আমি বলছিলাম যে পৃথিবীতে আমি শুই নাই জীবিত লোকের নামে কোনো সেন্টার হয়। কেউ কেউ আমাকে অনেক জ্ঞান দিতে ঝাঁপাই পড়ছেন যে আমি কোনো পড়ালেখাই জানি না, মূর্খ, হ্যান ত্যান। জীবিত লোকের নামে সেন্টার বলতে গিয়ে উনারা উদাহরণ দিয়েছেন আবার ফাউন্ডেশনের। কি মুসিবতের কথা। এখন সেন্টার হচ্ছে যারা মানে দেখ, সেন্টার আর ফাউন্ডেশনের পার্থক্য এখন আমি বুঝতে চাই না ভাই। আপনারা যে চ্যাটজিপিটি থেকে নামগুলি নিয়েছেন, ওই চ্যাটজিপিটি থেকে আবার একটু দেখে নিন সেন্টার কাকে বলে, ফাউন্ডেশন কাকে বলে। একটা সেন্টারে উদাহরণ দিছে, সেইটা আবার কি জানেন, দালাই লামা সেন্টার। এখন দালাই লামা যে কোনো নাম না, এটা যে একটা উপাধি। 300 বছর ধরে 450 দালাই লামা আছে। এইটা হাওয়েভার আমি একটু আপনার কাছে জানতে চাই মাসকত ভাই, এই হামের এই টিকা, এইটা নিয়ে সরকার আর কতদিন গত সরকারের দায় দিবে এবং সেটা আসলে ওই সরকারের দায়টা আপনি আসলে কিভাবে দেখেন? এরপর আমি দেশ এটাই যে মূল বিষয় তাও কিন্তু না, বাট একটা লজিক তো আছে, একটা লজিক তো আমরা দেখতে পাচ্ছি যে একটা দেশের উপর অন্যায় হচ্ছে, এটা যে অন্যায় হয়েছে, অন্যায় হচ্ছে, এই কথাটা বলার মতো মেরুদণ্ড আমাদের শাসকদের নাই। আমাদের যারা সরকার আছে তাদের এই মেরুদণ্ডটা, আমি আপনি কি বললো কিছু যায় আসে না, কিন্তু আমার আপনার সরকার কি বললো সেটা যায় আসে। তো আমি গরিব হতে পারি, কিন্তু আমার কি আত্মসম্মান বোধটা থাকবে না?
আমি কি সত্য কথাটা উচ্চারণ করার দেখেন, আপনি আমাকে একটু আগে বললেন যে আমি আওয়ামী লীগ আমলে অনেক সমালোচনা করেছি। আমি কি সমালোচনা করে আওয়ামী লীগ সরকারকে নামাইতে পারবো? পারছি, বলছি কেন? আমি না বললে সুবিধা পেতাম রে ভাই। আমি ইউনূস আমলে না বললে সুবিধা পেতাম। আমি আওয়ামী লীগ আমলে ইউনূসের পক্ষে কথা বলছি। ইউনূস তার নিজের ফেসবুক পেজে আমার ভিডিও শেয়ার করেছেন। ইউনূস তার লোকদের আমাকে অনেক সময় তো আমি তো বললে তো ওনার কাছে সুবিধা নিতে পারতাম, সুবিধার অফারও আসছে আমার কাছে, আমি নিয়ে নেই কেন? যে আমাকে যখন কেউ বলবে যে এই কাজগুলি এই লোকগুলি করছে, আপনি কিছুই বলছেন না, আপনি তাকে সমর্থন করছেন, আমি কি বলবো ভাই? একটা আত্মসম্মান জ্ঞান তোমার থাকা উচিত। যে জিনিসটা আমি আগেও বললাম যে সবাই তো সিদ্ধান্ত নিয়ে বসে আছে যে লজ্জা পাবো না, টাকা পাবো। এখন সেই সিদ্ধান্ত আমার সরকারও নিবে, এটাকে আমি চাই না তো। ওই যে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে আসছে, কি করে আসছে না করে আসছে জানি না তো। কি অসহায় নাগরিক আমরা এখনো জানি না তারা কি করতে চায়, কিভাবে তার পদসেবা করবে। এদের মধ্যে এই আচরণ যে আমি যে পাটাকে চাটলাম, তো আমি তো মনে হয় যে করে আঙ্গুলটাকে মধ্যে জিব্বা লাগাই নাই, তাহলে কি একটু কম হয়ে গেল? এই যে মানসিকতাটা, যতক্ষণ পর্যন্ত এই মানসিকতা থাকবে, আমাদের দেশগুলো এই যে বাহরাইনের মতো, ওমানের মতো, ইউএইর মতো, কাতারের মতো, কুয়েতের মতো আমরাও এই কাজগুলি করতে থাকবো। তাদের একটা স্বার্থ আছে, তাদের এখানে মনে করেন রাজতন্ত্র কায়েম করে বসে আছে, ওটাকে টিকায় রাখার জন্য তাদের আমেরিকার হেল্প দরকার। মানে আমাদেরও কি ওই ধরনের কোনো স্বার্থ আছে? আমরাও কি তাই করতে চাই? আমি তো মনে করি তাই করতে চাওয়া উচিত। আমরা তো একটা গণতান্ত্রিক সরকারকে বসিয়েছি, আমি গণতান্ত্রিক সরকারের কাছ থেকে অবশ্যই মেরুদণ্ড সোজা করে, শির দ্বারা সোজা করে ন্যায় নীতির কথা তারা বলবে, উচ্চারণ করবে, এটুকু তো আশাই করতে পারি, তাই না? সবাই ভয় যেন কেঁচো হয়ে গেছে, কি বলবেন, বলার কিছু নাই। কামাল ভাই, আপনার সম্পর্কে রফিকুল আরমান, মানে আমি সাধারণত দর্শকরা গেস্টদের সম্বন্ধে কোনো কিছু বললে কোনো মানে বলি না, তবু আপনার চোখে যেহেতু পড়বে সেই জন্য আমিও একটু বলে দিই। রফিকুল আরমান সাহেব উনি বলছেন খালেদ মাসুদ কামাল যত যাই করেন আপনি আওয়ামী লীগের লোক। সেই আমরা হচ্ছে যে মবগুলি করা হয়েছিল সেগুলিও হয়তো অনেক কাঙ্ক্ষিত নয়, এটাও অনেকে হয়তো বলতে থাকবেন। মাসুদ কামাল ভাই, আমাদের শেষ প্রসঙ্গ, আমি জানি না কে শুরু করবেন। মানে আমি দম বন্ধ করে আসলে গণমাধ্যমকে দেখি একটা দেশের, মানে এখন একটা দেশের বলতে বাংলাদেশের, কিন্তু সেইখানে আমি যেটা দেখি যে কিছু তো আছেই সরকার থেকে চাপায় দেওয়া বিভিন্ন রকম হুমকি ধামকি বিজ্ঞাপন, সেই তো আসে, কিন্তু কিছু বিষ কিন্তু আমরা নিজেরা ইচ্ছা করে পান করি। সেটা আমি ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে সেই ইচ্ছা করে বিষের পান আমি বলি যে জনাব তারেক রহমান যখন দেশে ফিরছিলেন তখন তার প্লেনটা কোথায় আসে ক্লিক করলে দেখতে পাবেন জাতীয় রিপোর্ট, তো আমরা দেখছি, ওটা তো আর নিশ্চয়ই কেউ বলে দেয় না, এত ক্রিয়েটিভ আইডিয়া কারো মাথা থেকে বাইরে নেই যে ভাই এটা করেন। আর প্রিন্ট মিডিয়ার একটা বিশের জায়গা হইল ভাই, আপনি কি পার্লামেন্টে যে দিছে, আমি একটার কথাও বলতে চাই না, কিন্তু আপনি কি একটু দেখছেন যে কোন পত্রিকার কত সার্কুলেশন, সেই সার্কুলেশন নাম্বার আসছে আর কি, এর মধ্যে মানে কাদের সার্কুলেশন এখন কোন জায়গায় দাঁড়ায় আছে, এবং আমরা তো সবাই গণমাধ্যমে ছিলাম বা আসি, সংবাদপত্রে তো দীর্ঘকাল কাজ করছি, এইটা যে আমরা করি আবার নিজেদেরকে সাংবাদিক হিসেবে দাবি করি, এটা কিরকম, এটা একটু বলবেন কামাল ভাই, একটু বলবেন মাসকাত ভাই। মাসকাত ভাই অবশ্য অফিসার সাংবাদিক, মানে উনি তো আমাদের মতো মাঠের সাংবাদিক না, উনি রিপোর্টার্স ইউনিটি বা প্রেস ক্লাব ওরকম করে দেখি নাই। মাসুদ কামাল ভাই প্রেস ক্লাবে খুব বেশি না গেলেও রিপোর্টার্স ইউনিটির জন্মলগ্ন থেকে প্রেস ক্লাবে পরে দিয়ে গিয়া যেখানে আর কি লোকেরা বসে সেই জায়গাগুলি তো আমরা দেখছি। আমাদের কি একটু লজ্জা লাগে? আপনি লজ্জার কথা বলতেছিলেন বলে এটা আমাদের শেষ প্রশ্ন, আমাদের কি একটু লজ্জা লাগে আমরা যখন আমাদের সার্কুলেশনটা 2,70,000 বলি, একটি পত্রিকার আমি নাম বললাম না, ওরা যদি 270 কপি বেচে, ওরা 270 কপি বেচলে আমি কোনোদিন বাংলাদেশে আসবো না ভাই। আমি আপনাকে বলি, দৈনিক চিত্রের নাম শুনছেন? দৈনিক চিত্র এইবার দেখলাম, এইবার শুনলাম, দেখলাম, পড়লাম, দৈনিক চিত্রের সার্কুলেশন হলো 1,41,100। ধরা যাক আমরা আদিম যুগে আছি, আমার বিশাল একটা রোগ হয়েছে, আমার কবিরাজ বলল যে দৈনিক চিত্র এরা ফার্স্ট পেজটা মানে মুড়াইয়া একটা তাবিজের মধ্যে ঢুকাইয়া পানির মধ্যে চুবাইয়া খাইলে আমার রোগ ভালো হবে। আপনি নিশ্চিত থাকেন আমার মৃত্যু হবে, কারণ এই পত্রিকা খুঁজে পাওয়া যাবে না, তো আমার মৃত্যু হবে এটাও ভাবে। এর সার্কুলেশন কত বলেন আপনি? আচ্ছা, এখন দৈনিক চিত্রে গণকণ্ঠ একসময় ভালো পত্রিকা ছিল, সেটারও সার্কুলেশন 1,41,000। বাংলাদেশ সমাচার
সার্কুলেশন 1,61,000। আমি মাঝে মাঝে এটা আমি করে রাখছি, ডাউনলোড করে রাখছি দেখার জন্য। আমার বার্তা 1,51,000। আপনি 2 লাখ সকালের আপনি 2,70,000 এর দিকে আর উঠেন, মানে আমি জানি না আপনি উঠবেন কিনা। যাই হোক, আপনি নামগুলি বলেন। সমাচার বাংলাদেশ দেখেন, এই যে সংগ্রাম, হ্যাঁ, এত ন্যায় নীতির কথা বলে না জামাত ইসলাম, এত ন্যায় নীতির কথা বলে। সংগ্রাম দৈনিক, তাদের একটা পত্রিকা আছে দৈনিক সংগ্রাম। সংগ্রামের সার্কুলেশন কত বলেন আপনি? 2,01,100। 2,01,100। আচ্ছা, বিএনপির একটা পত্রিকা আছে দিনকাল, ওনারা তো ন্যায় নীতির পরাকাষ্ঠা আমাদের ক্ষমতায় পাঠাইছে। এটার মালিকও তারেক রহমান সাহেব। আমি তারেক রহমান সাহেবকে জিজ্ঞাসা করি, ভাই দিনকালের সার্কুলেশন কত বলেন? কে কিনে দিনকাল? 2,90,000 সার্কুলেশন দিনকালের। ভাই এগুলি একদম কাঁচা মিথ্যা কথা, মানে মিথ্যা তো একটু শুকায় টুকায় যায়, এটা একদম কাঁচা। তাহলে কাঁচা মিথ্যা কথাগুলি আমাদের সরকার দিচ্ছে। কেন দিচ্ছে জানেন? এটা হলো ঘুষ। এটা হলো প্রত্যেকটা সরকার এই ঘুষ দিয়ে আসছে, যে আমরা তোমাদের এই সার্কুলেশন দিলে কি হয়, বিজ্ঞাপনের রেট বাড়ে, কলাম ইঞ্চি বিজ্ঞাপন, এই টাকাটা তোমাকে দিব আমি, তুমি সারাক্ষণ আমার স্তুতি গাবা। এবং এই লোকগুলি সচিবালয়ে যায়, অ্যাক্রিডিটেশন কার্ড পায়, যে একটু তদবির করে, ঠিক আছে তদবির তোমরা করো, করে কিছু করে এটা খাও। এখন যখন মালিক তদবির করে, তখন তো বার্তা সম্পাদক বলে আমি বাদ রাখবো কেন, চিফ রিপোর্টার বলে আমিও করি, রিপোর্টার বলে যে আমিও করি, সবাই আবার নিজস্ব একটা করে কোরআন করে নিচ্ছে, অ্যাসোসিয়েশন করে দিচ্ছে, ওই অ্যাসোসিয়েশনের মাধ্যমে তারাও করে। মোটামুটি একটা ধান্দাবাজির একটা মোটামুটি মানে হাট বাজার। আপনি তো দিনকাল সংগ্রামের কথা বললেন, আমি লিস্ট দেখছি, ওই লিস্টের মধ্যে জনকণ্ঠ ঢুকছে, যেহেতু জনকণ্ঠের মালিকানা চেঞ্জ হয়েছে, সেইটার আবার একটা প্রভাব আছে এই লিস্টের মধ্যে, এই সার্কুলেশন আছে। কারণ আমি একটা কথা বলি, আমার মনে আছে ডয়েচে ভেলেতে ওই সময় আপনাকেও ইন্টারভিউ করা হয়েছিল। আমাদের যে ঢাকায় যিনি ছিলেন ডয়েচে ভেলে করেসপন্ডেন্ট হারুন ভাইকে আমি বললাম যে করোনার সময় এই পৃথিবীর সকল সংবাদপত্রের সার্কুলেশন কমছে, কিন্তু আমার কাছে আজকে যে কাগজ, সেই কাগজে বাংলাদেশে কমে নাই। তো প্রথম আলো সম্পাদক, ডেইলি স্টারের সম্পাদকের কাছে জিজ্ঞেস করো যে কোন জাদু বলে, হারুন ভাই আপনি একটু জিজ্ঞেস করেন কোন জাদু বলে উনাদের সার্কুলেশন একই থাকলো। কারণ আমি তো একটু একাডেমিক জায়গায়ও একটু কাজ করি, এটা নিয়ে আমি একটা একাডেমিক পেপারও লিখবো, রয়েছে বলে তো লিখবই, একটা একাডেমিক পেপারও লিখবো যে সারা পৃথিবীতে নিউ ইয়র্ক টাইমসের, লস অ্যাঞ্জেলেস টাইমসের, গার্ডিয়ানের, মিররের, মেইলের সবকিছুর সার্কুলেশন কমলো, প্রথম আলোর বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিদিনের কোনো সার্কুলেশন কমে নাই, একটিও কমে নাই। এটা কেমনে সম্ভব? কিন্তু তারা কেউ কথা বলেন নাই। এই যে কথা বলেন নাই, এইটা কিন্তু যে আপনি বললেন না ছোট ছোট জায়গায় কইরা, সবাই কিন্তু এই কাহিনীর মধ্যে আছে। এটা হলো আপনার একটা সম্মিলিত মিথ্যাচার, এবং এটা হলো একটা সম্মিলিত মিথ্যাচার। এবং আমি এই প্রত্যেকটা পত্রিকার সম্পাদককে আমি এখানে বসে ওপেন মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করতে চাই। এরা সবাই মিথ্যাবাদী। 2টা 5 টাকা 5 টাকা 10 টাকার জন্য তারা মিথ্যা কথা বলে, এবং মিথ্যা কথা তারা মানে। মাসকাত ভাইয়ের কথাটা একটু শুনবো, কারণ মাসকাত ভাই হচ্ছে ওই অফিসারের জায়গা থেকে, যারা সাইন করে তাগো জায়গা থেকে এটা বলবেন। আমরা একটু সাংবাদিকের জায়গা থেকে বলি, 2টা বিএফএ যে আছে, 2টা ডিউ যে আছে, একটা আওয়ামী পন্থী একটা বিএনপি পন্থী। আমি সংগ্রাম করে আমি দাবি করছিলাম যে কেন আমি 2টাতেই থাকবো না, যদি তোমরা আমার থাকা হয়। ওই জায়গা থেকে যিনি আওয়ামী পন্থী বিএফএজ এর বড় নেতা আর যিনি বিএনপি পন্থী বিএফএজ এর বড় নেতা, তারা দুইজন মিলে এটা আবার ইন্সপেকশন করেন, এবং ইন্সপেকশনে তাদের এটা থাকে একই সাথে। আমাদের একজন সাংবাদিক উনি মারা গেছেন, তিনি ... আর ... এই দুজনের নাম করে বলছিলেন একই বৃন্তে 2 ফুল। যখন তারা পরস্পরের উপর খুবই মারাত্মক মানে ঝগড়াঝাটি আর কি, বিএনপি আওয়ামী লীগ। আমরা একটু মাসকাত ভাইয়ের কাছে জানতে চাইবো যে মাসকাত ভাই, আপনি তো সরকারি চাকরি করছেন, এই সার্কুলেশনটার মাপার ক্ষেত্রে সরকারের আসলে ওই যে চলচ্চিত্র প্রকাশনা ব্যুরো বা ডিএফপির আসলে কোনো মানে মেকানিজম আছে কিনা যে তারা এটা দেখতে পারে? যে যেমন আমি কিছুদিন একটা দৈনিক পত্রিকার সম্পাদক ছিলাম, আমার কাছে কিন্তু মেকানিজম ছিল ঢাকায় কয় কপি বিক্রি হইতেছে সেটার প্রকৃত চিত্র জানার বা দেখার, মানে এটারই লেজ আর কি। মাসুদ খান ভাই নজর দিবেন বলতেছেন জহিরুদ্দিন স্বপন ভাই, এটা কি আসলে নজর দিবেন? এটা কি বন্ধ হবে? উনি বন্ধ করতে পারবেন না। আমি মাসুদ ভাইয়ের কাছে, হ্যাঁ উনি পারবেন। আপনি মাসুদ ভাই না বলুন, উনি বলুন। জি মাসুদ ভাই বলেন। আমি বলবো? আচ্ছা হ্যাঁ, আমি মাসুদ ভাইয়ের কথা শুনতেই আসলে আগ্রহী এই ব্যাপারে, কারণ আমি তো বললামই। জি কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় যে উনি পারবেন? উনি পারবেন না।
আমি জহিরুদ্দিন স্বপন ভাইকে ব্যক্তিগতভাবে চিনি, যথেষ্ট ভালো মানুষ। আমার সঙ্গে তার মানে ব্যক্তিগত আলাপ চাইতা বহুবার হয়েছে, আমি ওনাকে পছন্দও করি, ছাত্রনেতা ছিলেন। বাট উনি পারবেন না, ওকে, উনি পারবেন না এই কারণে এর সঙ্গে এত লোক জড়িত। প্রথমত পারবেন না, ওনার নিজের যারা আমলাতন্ত্র আছে তারা তাকে পারতে দেবে না, কারণ এখান থেকে অনেকে কিন্তু টাকা পায়, সরকারি বিজ্ঞাপন কিন্তু অনেক। আচ্ছা, আবার প্রত্যেকটা পত্রিকা এর সঙ্গে জড়িত, প্রত্যেকটা পত্রিকা। আমি তো বললাম একটু আগে আমি বলেছি যে সবগুলি পত্রিকার সম্পাদককে আমি মিথ্যাবাদী বলেছি। তারা এই করুক, তারা রাগ করে না কেন? মাসুদ কামালের মতো একটা ফালতু লোক আমাদেরকে মিথ্যাবাদী বলতেছে, পাতা দেনা ভাই, রাগ করে না, পাতা দেনা ভাই, কেউ রাগ করবে না, পাতা দেনা ভাই, কেউ রাগ করবে না। আমাকে তারা মনে করে যে রাস্তার কুকুর তো ঘেউ ঘেউ করতেই পারে, না, অসুবিধাটা কি? আমি তো লজ্জা পেলে আমার টাকা কমে যাবে, আমরা কাজে আমার নির্লজ্জ হওয়াটা আমার জন্য আরামদায়ক। আমরা করোনার সময় ওরা অনেক কাজ করতেছেন, আমরা করোনার সময় পজিটিভ প্রশ্ন করে তো পারি নাই যে কিভাবে সার্কুলেশনটা ঠিক রাখলে। এখন কোশ্চেনটা হলো আপনার এটা, এরা কেউ এদেরকে আবার ওই জহিরুদ্দিন স্বপন ভাই ভয় পাবেন যে আমি যদি করি তাহলে মতিউর রহমান যদি মন খারাপ করেন, যদি মাহফুজ আনাম মন খারাপ করেন, তাহলে তো আমার বিরুদ্ধে সমস্যা হবে, কাজে ওনারা ভয় পাবেন। এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা আমি বলি আপনাকে, করণীয় কিন্তু একটা আছে, সেই করণীয় হলো গিয়ে যে সরকারি বিজ্ঞাপনটাই বন্ধ করে দিন। সরকারি বিজ্ঞাপন বলে কিছু কই, সরকারি বিজ্ঞাপন ছাড়া টিভি চলে না, টিভিতে সরকারি বিজ্ঞাপন পায়, অনলাইন করে সরকারি বিজ্ঞাপন পায়, কিন্তু সরকার বিজ্ঞাপনটা দিবে না, দিবে তো, দিতে তো হবে, দিবে সরকার দিবে, ওটা বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে দিবে সরকার। ওকে, ওই আপনি আবার সেখানে তো আবার আরো জটিল হয়ে যেতে পারে, আবার এটা এশিয়াটিক হবে না, আবার এটা এশিয়াটিক, আবার এটা গ্রে, তাহলে এখন ওইটা তারা দেখবে, তারা তাদের মতো করে হিসাব করে, মানে এইটা যখন আপনি করবেন, আপনি আমাকে একটা কথা বলেন, যদি সরকারি বিজ্ঞাপন ছাড়া যদি টেলিভিশন চলতে পারে, যদি অনলাইন গুলি চলতে পারে, অনলাইন পোর্টাল গুলি চলতে পারে, তাহলে এইটা কেন চলতে পারবে না? কেন? আমরা দুস্থ গরিব মেধাবী সাংবাদিকরা গিয়ে যে বলবো যে ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য চাপ দিব, মালিকরা তো জানে আমাদের মতো লোক 5,000 টাকা দিয়েও পাবে, ওয়েজ বোর্ডের চাপেই না আমারে 50,000 টাকা দেয়, তাই না? প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন খালেদ মহিউদ্দিনের টক শো। খালেদ মহিউদ্দিনের আজকের এই টক শোতে উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ কামাল এবং বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান। সাংবাদিক মাসুদ কামাল এবং খালেদ মহিউদ্দিন রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক করেছেন। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয়, খালেদ মহিউদ্দিন কোনো পক্ষে থেকে কথা বলে, যে কোনো নির্দিষ্ট দলের পক্ষে গিয়ে? আমি মনে করি না যে খালেদ মহিউদ্দিন কখনো কথা বলে। খালেদ মহিউদ্দিন সবসময় আমরা দেখেছি যে সত্যের পথে উনি অটল থেকে কথা বলে। প্রিয় দর্শক, অনেকেই বলতে পারেন যে আপনি কি খালেদ মহিউদ্দিনের কোনো চামচা নাকি? আসলে না, যেটা সত্য আমরা সেই বিষয়টি প্রকাশ করে থাকি, এটি আমাদের ধর্ম, এটি আমাদের সাংবাদিকতার ধর্ম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের এই টকশোতে আলোচনা করেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। বিএনপি যেখানে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের কথা বারবার উল্লেখ করেছে এবং গণভোটে হ্যাঁর পক্ষে ভোট চেয়েছেন, তো সে বিএনপি এখন সরকার গঠন করার পরে পাল্টি মেরেছে। আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে বিএনপি কেন হঠাৎ করে পাল্টি মারলো এবং এই জুলাই সনদ কেন বাস্তবায়ন করলো না। তো জুলাই সনদ যদি বাস্তবায়ন করে তাহলে কিছু অধ্যাদেশ এমন আছে যেগুলো বিএনপির মানতে অনেক কষ্ট হবে, সেই কারণে হয়তো বা জুলাই সনদ বাস্তবায়ন করতেছে না। এবং জামাত অতিরিক্তভাবে চাপ দিচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ যদি বাস্তবায়ন করে বিএনপির যেরকম অনেক জায়গা থেকে ক্ষতি হবে, আবার জামাতের অনেক জায়গা থেকে লাভ হবে। যেরকম আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার উল্লেখ করা আছে, নিষিদ্ধ করার কথা। তো এই বিষয়টি যদি করা হয় তাহলে জামাতের অনেক লাভ হবে এবং একই সরকার বারবার পরপর দুইবার থাকতে পারবে না, একই লোক দুইবার সরকার থাকতে পারবে না, অনেক কিছু। তো যাই হোক, আজকের এই আলোচনাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।